আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা লেনদেন অধ্যায়ে ৬ নম্বর অঙ্কটার সমাধান করব। তো ৬ নম্বর অঙ্ক সমাধান করার আগে অঙ্কটা ভালোভাবে পড়ে অঙ্ক সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে তারপরে আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো কি বলা আছে, সাকিব আল হাসান 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15 লাখ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। তাহলে রেস্টুরেন্ট চালু করলো, সে 15 লাখ টাকা নগদ নিল এবং 7,20,000 টাকা ব্যাংক জমা নিল, মানে ব্যাংকে 7,20,000 টাকা জমা আছে, সেটাও সে এখানে ইউজ করবে। সেই হিসাবে সে সাকিব আল হাসান নামে একটা রেস্টুরেন্ট চালু করলো। ঠিক আছে, উক্ত মাসে তার রেস্টুরেন্টে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। তো কি কি লেনদেন রয়েছে দেখো, জানুয়ারি 5 তারিখে লেনদেন রয়েছে, গ্রাহকদের সেবা প্রদান করেছে 75,000 টাকা, মানে কি গ্রাহকদের কাছে তার রেস্টুরেন্টে যে খাবার দাবার রয়েছে এই খাবার বিক্রি করছে 75,000 টাকা। তাহলে 75,000 টাকা তার অলরেডি কিন্তু আয় হয়ে গেল, তাই না? তাহলে এই 75,000 টাকা তার আয়, একদিকে সে নগদ টাকা পাইলো আর একদিকে তার আয় হলো। ঠিক আছে, এরপর জানুয়ারির 9 তারিখে বলা আছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া পরিশোধ করা হলো 20,000 টাকা। তাহলে রেস্টুরেন্ট যে নিচ্ছ এর তো মাসিক ভাড়া দিতে হবে, ভাড়া দিতে হবে না মাসে মাসে? তো মাসে মাসে ভাড়া দিতে হয় কত? 40,000 টাকা, সরি 20,000 বলেছিলাম আমি, এটা 40,000 টাকা হবে। কত? 40,000 টাকা। তাইলে 40,000 টাকা মাসে মাসে ভাড়া দিতে হয়, তাহলে ভাড়া তোমার জন্য কি হয়? ব্যয়। তো ব্যয় হয়ে গেল। এখানে তুমি এই ব্যয়টা কিভাবে দিলা? চেকের মাধ্যমে। তার মানে কি ব্যাংক থেকে টাকা চলে গেছে, এখানে তোমার নগদ টাকা কিন্তু চলে যায় নাই, এখানে ব্যাংক থেকে টাকা চলে গেছে। তাহলে ব্যাংকে টাকা কমছে আর ওইদিকে যেহেতু ব্যয় হয়েছে তাহলে মূলধন কমছে। আমরা জানি ব্যয় হলে মূলধন কমে যায় আর আয় হলে মূলধন বাড়ে বা মালিকানা সত্ত্ব বাড়ে, মূলধন না, আসলে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এরপর 11 তারিখে বলা আছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। তাহলে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করলে তুমি 12,000 টাকা। তো বিজ্ঞাপন একটা খরচ, কি অ্যাড দেওয়া। তুমি যে সাকিব আল হাসান নামে একটা যে রেস্টুরেন্ট করা হলো, এটা তো অ্যাড দিতে হবে। অ্যাড না দিলে, জনগণকে জানান না দিলে জনগণ জানবে কেমনে, তাই না? তো জনগণকে জানানোর একটা মাধ্যম হলো বিজ্ঞাপন দেওয়া। তো এই বিজ্ঞাপনটা হলো তোমার জন্য খরচ। তাইলে এই খরচটা তুমি 12,000 টাকা পরিশোধ করছো, তাইলে নগদ টাকা চলে গেছে। এখানে কিন্তু চেক বা কোনো কিছু বলা নাই, কোনো কিছু উল্লেখ না থাকলে নগদ হয়েছে এটাই বুঝে নিতে হয়। তাইলে 12,000 টাকা কিন্তু নগদ চলে গেল। আর এই বিজ্ঞাপন যেহেতু এটা ব্যয়, ব্যয় হওয়ার কারণে মালিকানা সত্ত্ব কমে গেল। এরপর জানুয়ারির 16 তারিখে বলা আছে উপযোগ বিল পরিশোধ করা হলো 17,000 টাকা। তো উপযোগ বিল বলতে যে ওই যে ইউটিলিটিস যে বিলগুলো বোঝানো হয়, যেমন আমরা বাসার ভাড়া দেওয়ার সময় আমরা কি ওই তোমার গ্যাস বিল, পানি বিল, তারপরে হলো ওই যে ময়লার বিল দেই, তারপরে দারোয়ান বিল টিল, এর হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি যে অন্যান্য সরঞ্জামের যে বিলগুলো দিয়ে থাকি সেগুলোকে ইউটিলিটিস বিল বলা হয়। ঠিক আছে, যার বাংলা অর্থ হলো উপযোগ বিল। তো ওই রেস্টুরেন্টেও তোমার বিভিন্ন ধরনের উপযোগ বিল রয়েছে, যেমন পেপার খরচ থাকতে পারে তাদের। ঠিক আছে, তো এই সমস্ত খরচগুলো পরিশোধ করছে 17,000 টাকা, নগদে পরিশোধ করছে। তাহলে নগদ 17,000 টাকা কমছে, আর যেহেতু এটা খরচ তাহলে মালিকানা সত্ত্বেও কমে গেছে। তাহলে আমরা কিন্তু খরচ 3টা পেয়ে গেলাম 9 তারিখে। এটা কি? চেকে মাসিক ভাড়া প্রদান, 11 তারিখে হলো বিজ্ঞাপন বাবদ পরিশোধ, আর 16 তারিখ হলো উপযোগ বিল পরিশোধ। ঠিক আছে, তো এইটা। এরপর 21 তারিখে বলা আছে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। তাহলে অফিস সাপ্লাইজ ধারে ক্রয় করছো, কত কি করছো? ধারে ক্রয় করছো, মানে বাকিতে ক্রয় করছো। তো অফিস সাপ্লাইজ একটা সম্পদ, তুমি সম্পদ যখন ক্রয় করে নিয়ে আসলে তখন তোমার অফিস সাপ্লাইজ নামে সম্পদটা বৃদ্ধি পেল, কিন্তু এই টাকাটা কিন্তু এখনো পরিশোধ করোনি, বাকিতে রয়ে গেছে। তাইলে তোমার কাছ থেকে কেউ টাকা পাবে, সে হবে কি? পাওনাদার। আর তুমি যার কাছ থেকে টাকা পাবে সে হবে দেনাদার। বুঝতে পারছো? তাহলে দেখো, এখানে তোমার কাছ থেকে কিন্তু টাকা পাবে, কারণ তুমি সাপ্লাইজ তার কাছ থেকে ক্রয় করে নিয়ে আসছো, তার বিনিময়ে টাকা দেওয়া লাগতো, তুমি টাকা এখনো দেও নাই, বাকি আছে, মানে তোমার কাছে 17,000 টাকা পাইস, তাহলে এটা পাওনাদার তোমার জন্য। ঠিক আছে, পাওনাদার কি দায় হয়, তো এটা দায় বৃদ্ধি পাইছে এবং সম্পদ বৃদ্ধি পাইছে।
এরপর 28 তারিখে বলা আছে গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান করা হলো। তাহলে দেখো 1,75,000 টাকা সেবা তুমি প্রদান করেছো, যার মানে কি আয় হয়েছে তোমার 1,75,000 টাকা আয় হয়েছে, দ্যাটস মিন মালিকানা সত্ত্ব বাড়ছে। কিন্তু টাকাটা এখনো তুমি নগদ পাও না, এটা বাকি, তুমি টাকা পাবে। কারো কাছ থেকে টাকা পাইলে সেটাকে কি বলা হয়? দেনাদার বলা হয়। ঠিক আছে, তো দেনাদার হলো সম্পদ, তো এটাকে সম্পদ বাড়বে এবং মালিকানা সত্ত্ব বাড়বে। 30 তারিখ বলা আছে 28 তারিখের গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেকে পাওয়া গেল। এই যে 1,75,000 টাকা যে ধারের সেবা দেওয়া হলো, এই টাকাটা 30 তারিখে আবার পাইছো, 2 দিন পরে টাকাটা পাওয়া গেল চেকের মাধ্যমে। চেকের মাধ্যমে পাইলে কি হয়? ব্যাংকে টাকা বাড়ে, আর ব্যাংকে টাকা বাড়ে এবং এখানে যে তুমি এই যে 1,75,000 টাকা যে ধারের সেবা দিয়েছিলে, যে দেনাদারটা তৈরি হয়েছিল, এই দেনাদারটা এখন কমে যাবে, কারণ দেনাদার আর থাকবে না, তুমি তো তার কাছ থেকে আর টাকা পাবে না, তাই না? সে টাকা পরিশোধ করার পরেও কি আবারও টাকা পাবে এরকম মনে হবে না, তাহলে তার কিন্তু টাকা পরিশোধ করে দিয়েছে, এই জন্য এটা জিরো হয়ে যাবে। এরপরে জানুয়ারি 31 তারিখে বলা আছে যে অফিস সাপ্লাইসের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। এই যে অফিস সাপ্লাইজ যে তুমি ক্রয় করলা 21 তারিখে 17,000 টাকা, এর 10,000 টাকা মূল্য পরিশোধ করছো, মানে 17,000 টাকা তুমি ধারে ক্রয় করছিলে, 10,000 টাকা মূল্য পরিশোধ করছো। এখনো তাইলে কত টাকা বাকি আছে? 7,000 টাকা বাকি আছে। তো এখন আমরা একটু প্রশ্নগুলো দেখি কি চাইছে। ক নম্বর প্রশ্ন চাইছে অফিস সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। বাহ, আমরা কিন্তু প্রশ্ন এতক্ষণ বিশ্লেষণ করতে করতে যা প্রশ্ন চাবে সব কিন্তু অ্যান্সার অলরেডি করেই ফেলছি। তোমরা কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে কিন্তু অ্যান্সার এখন নিজে নিজেই করতে পারবে, তারপরেও আমি তোমাদেরকে অ্যান্সার করে দেবো। তাহলে কি বলছে? অফিস সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তাইলে দেখো এই যে 21 তারিখে ধারে যে অফিস সরঞ্জাম ক্রয় করলা কত? 17,000 টাকা, আর 31 তারিখে মূল্য পরিশোধ করছো 10,000 টাকা। তাইলে 17,000 থেকে 10,000 টাকা চলে গেলে আর কত টাকা বাকি আছে? 7,000 টাকা। এই 7,000 টাকাই অপরিশোধিত মূল্য। তো এইটা কিভাবে লিখবো এটা নিয়ে অনেকে কনফিউশন থাকবে, যে আমি তো বুঝলাম 17,000 থেকে 10,000 টাকা মাইনাস করে 7,000 টাকা অপরিশোধিত থাকে, তো এটা আবার কিভাবে সাজাবো? এই সাজানোটা দেখানোর জন্যই আমি তোমাদেরকে অ্যান্সারটা দেখাই দিচ্ছি। তাহলে দেখো, তো এটা ঘর কাটবো। প্রথমে টাইটেল দিয়ে দেবো অফিস সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়। ঠিক আছে, তো অপরিশোধিত মূল্য নির্ণয় করা। এরপরে কি করব আমরা? টাইটেল দেব তারিখ, বিবরণ, টাকা। ঠিক আছে, 4টা ঘর কাটবো। তো প্রথমে তারিখ লিখবো, 21 তারিখে যে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে সেটাকে লিখবো। ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। এরপর 31 তারিখ দিয়ে দিব, যেহেতু তারিখ আছে তারিখ দেওয়াটা জরুরি কিন্তু। ঠিক আছে, বাদ মূল্য পরিশোধ 10,000 টাকা। ঠিক আছে, এই মূল্য পরিশোধ করলে 10,000 টাকা, তো 17,000 থেকে 10,000 টাকা মাইনাস করলে কত হয়? 7,000 টাকা হয়। এই 7,000 টাকা এটাকে আমাদের কি করতে হবে? ডাবল আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ক্লোজ করে দিতে হবে এই 7,000 টাকা। তো ক নম্বর প্রশ্নের অ্যান্সার এইটাই ছিল। দেখি আমরা খ নম্বর প্রশ্নটা কি বলেছে। খ নম্বর প্রশ্ন বলেছে জানুয়ারি মাসে মোট খরচের পরিমাণ নির্ণয় করো। আমরা কিন্তু খরচ পেয়ে গেছি, 3টা খরচ পাইছিলাম, মনে আছে? এই যে দেখো, চেকের মাধ্যমে মাসিক ভাড়া পরিশোধ করা হলো, এটা একটা খরচ। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো, এটা একটা খরচ। উপযোগ বিল পরিশোধ করা হলো, এটাও একটা খরচ। এই 3টা খরচই পাইছে, আর বাকিগুলো খরচ না। আমরা কিন্তু বিশ্লেষণ করার সময় খুঁজে পেয়েছি এগুলো খরচ না। তো 9, 11 আর 16 তারিখে লেনদেন খরচ রয়েছে, তো এই 3টাই যাবে। তো এই 3টা কিভাবে লিখবো আমরা একটু দেখি। যে প্রথমে টাইটেল দিয়ে দেবো জানুয়ারি মাসে মোট খরচের পরিমাণ নির্ণয় করা হলো। টাইটেল দেওয়ার পরে তারপরে আমরা ঘর কাটবো। ঘরে কি কি দেবো? তারিখ, বিবরণ, নগদ টাকা, তারিখ, বিবরণ, টাকা। ঠিক আছে, তারিখ, বিবরণ, টাকা এভাবে ঘর দেব। তাইলে তারপর তারিখে প্রথমে 9 তারিখ দিয়ে দিব, জানুয়ারি 9 তারিখ চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ 40,000 টাকা। এরপর জানুয়ারি 11 তারিখে বিজ্ঞাপন বাবদ পরিশোধ, ওখানে যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে লিখবো, 12,000 টাকা। এরপর জানুয়ারি 16 তারিখে বলা আছে উপযোগ বিল পরিশোধ করা হলো 17,000 টাকা। তো এই 3টা যোগ করব, 40,000, 12,000 আর 17,000 যোগ করলে কত হয়? 69,000। ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আমি শিওর না, তোমরা তারপরে একটু দেখে নিও। ক্যালকুলেশন যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য টিউটোরিয়াল বানাই। ঠিক আছে, তাহলে গেল। এরপর গ নম্বর প্রশ্নটা কি বলেছে আমরা একটু দেখি। ওটা কিন্তু হয়ে গেছে খ নম্বর। গ নম্বর প্রশ্ন বলছে ব্যবসায় আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব বিস্তার দেখাও। তো লেনদেনের প্রভাব দেখাইতে বলছে, তাইলে এখানে দেখো নগদ, ব্যাংক জমা, তারপরে হলো দেনাদার আছে, আর অফিস সাপ্লাইস আছে। এই 4টা সম্পদ পাইছি, আর দায় পাইছে একটা শুধু পাওনাদার আর হলো
মালিকানা সত্ত্ব আছে। তো আমরা ঘর কাটবো এইভাবে, কিভাবে, যে তারিখ, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আর শেষে মন্তব্যের একটা ঘর দিয়ে দেব। মন্তব্যের ঘরটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এটা জরুরি না, কিন্তু মন্তব্যের ঘরটা দিলে ভালো হয়, ঠিক আছে? জরুরি না, ঠিক আছে, কিন্তু দেওয়ার চেষ্টা করবা, কারণ এটা দিলে মানে তোমার হলো এই যে মূলধন মালিকানা সত্ত্বে যে আমরা আয় আর ব্যয় যে যোগ বিয়োগগুলো করি, এটা আমরা ওখানে যদি একটু ক্লিয়ার করে বলে দিই তাহলে একটু সুবিধা হয়, ঠিক আছে? তো আমরা প্রথম যে কাজটা করব, এই যে নগদ 15 লাখ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে যে ব্যবসা শুরু করলো, তাহলে নগদ 15 লাখ টাকা বাড়লো এবং 7,20,000 টাকা ব্যাংকে বাড়লো, আর দুইটা মিলে মালিকানা সত্ত্ব বাড়লো 22,20,000 টাকা। এটা আগে দেখাই দেবো জানুয়ারি 1 তারিখে 15 লাখ টাকা নগদে ঘরে বসাইলাম, ব্যাংকের ঘরে বসাইলাম 7,20,000 টাকা, আর মালিকানা সত্ত্ব 22,520,000 টাকা বসাই দিলাম। এটা মন্তব্য হলো মূলধন, ঠিক আছে? এটা মূলধন হিসেবে নিয়ে আসা হয়েছে। তো প্রত্যেক বইয়ে দেখবা যে এইটা জেন নামাই দেয় নিচে, তো এই জেন নামানোটাও জরুরি না, ঠিক আছে? তুমি চাইলে প্রত্যেকটা লেনদেন তোমার প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখাই দিয়ে শেষে জেন নামাইতে পারো, ঠিক আছে? আমি ওইভাবেই করছি, শেষে জেন নামাইছে। তাহলে 1 তারিখ এটা কমপ্লিট হলো। এরপরে 5 তারিখ কি বলছে, যে গ্রাহকদের সেবা প্রদান করা হয়েছে 75,000 টাকা। তাইলে নগদ টাকা বাড়ছে, আর যেহেতু এটা আয় তাইলে মালিকানা সত্ত্ব বাড়ছে। তো নগদে ঘরে 75,000 টাকা বসাই দিলাম, আর মালিকানা সত্ত্বে ঘরে 75,000 টাকা বসাই দিলাম। এখানে মন্তব্য লিখে দিব আয়, ঠিক আছে? যেহেতু এটা আয় এই জন্য প্লাস হয়ে গেছে। এরপরে 9 তারিখে বলা আছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান করা হয়েছে 40,000 টাকা। তাইলে এটা ব্যয়, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আর কি হবে, ব্যাংক থেকেও হ্রাস পাবে। তাহলে দেখো এটা কিভাবে, ব্যাংকে 40,000 টাকা মাইনাস করে দিলাম, আর মালিকানা সত্ত্বে 40,000 টাকা মাইনাস করে দিলাম, এখানে মন্তব্যে ব্যয় লিখে দিলাম। বুঝতে পারছো? এরপরে 11 তারিখে লেনদেনটা একটু দেখবো। 11 তারিখে বলা আছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ, ওইটা ওই যে ভাড়ার মতোই, কিন্তু এটা নগদ কমে গেছে। তাহলে 12,000 টাকা নগদ থেকে কমাই দিব, আর মালিকানা সত্ত্ব থেকে 12,000 টাকা কমাই দিব, এখানে লিখবো ব্যয়। ওকে। এরপরে জানুয়ারি 16 তারিখে বলা আছে যে উপযোগ বিল পরিশোধ করা হলো 17,000 টাকা। তাইলে নগদ 17,000 টাকা কমছে, আর মালিকানা সত্ত্ব 17,000 টাকা কমছে। 17,000 টাকা নগদ কমাই দিলাম, মালিকানা সত্ত্ব 17,000 টাকা কমাই দিলাম, ব্যয় এখানে মন্তব্যে ব্যয় দেখাই দিলাম। ওকে। এরপর 21 তারিখেরটা আসো। 21 তারিখে একটা কথাও আছে, আমরা বলবো এটা, ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো। তাহলে অফিস সাপ্লাইজ বাড়লো, আর যেহেতু টাকাটা এখনো পরিশোধ করিনি, দায়বদ্ধ রয়েছে, তাইলে পাওনাদার বাড়ছে। তাইলে অফিস সাপ্লাইজ 17,000 টাকা বাড়াই দিলাম। আর অফিস সাপ্লাইসের বাংলা শব্দই কিন্তু অফিস সরঞ্জাম, এটা আবার কনফিউশন হয় না যে অফিস সরঞ্জাম নেক্সট ওখানে অফিস সাপ্লাইস আছে। তো অফিস সাপ্লাইস হলো ইংরেজি শব্দ, আর এর বাংলা অর্থ হলো অফিস সরঞ্জাম, ঠিক আছে? তাহলে পাওনাদার 17,000 টাকা বাড়াই দিলাম। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, যে আমরা এখানে পুরাটুকু লিখছি, এই যে মন্তব্যের ঘরে এখানে কোনো কিছু লেখি নাই, এটা ফাঁকা আছে। তো মন্তব্যের ঘরটা হলো শুধুমাত্র মালিকানা সত্ত্বে যদি কোনো এন্ট্রি বসে সেই ক্ষেত্রে মন্তব্য লিখবো, আর বাকি ঘরে কোনো মালিকানা সত্ত্বে ঘরে যদি কোনো এন্ট্রি না বসে তাহলে আমাদের মন্তব্য লিখতে হবে না। বুঝতে পারছো? তো এখানে কিন্তু এই যে মালিকানা সত্ত্বে ঘরটা ফাঁকা আছে, এই জন্য মন্তব্যের ঘরও ফাঁকা। ওকে, এই কথাটাই বলতে চাইছিলাম। আচ্ছা, এরপরে দেখো 28 তারিখে বলা আছে গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান করা যায়। তাহলে 1,75,000 টাকা আয় হলো, তাহলে মালিকানা সত্ত্ব বাড়লো, আর এইটা যেহেতু ধারে প্রদান করা হয়েছে তাহলে দেনাদার বেড়ে গেছে। তো দেনাদারের ঘরে 1,75,000 টাকা দিয়ে দিলাম, আর মালিকানা সত্ত্বে ঘরে 1,75,000 টাকা দিয়ে দিলাম। যেহেতু এটা আয়, এখানে মন্তব্যের ঘরে আয় লিখে দিলাম। দেখছো এখানে মালিকানা সত্ত্বের ঘরে আসছে দেখে আমি মন্তব্যের ঘরে আয় লিখে দিছি। ওকে। এরপরে দেখো যে 28 তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে আর দেনাদার কমে গেছে। তাহলে ব্যাংকে টাকা বাড়াই দিলাম 75,000 টাকা, দেনাদার 75,000 টাকা, 1,75,000 টাকা কমাই দিলাম। তো এইটা দেখো মালিকানা সত্ত্বে ঘরে আসে নাই, তার মানে এখানে মন্তব্যের ঘরটা ফাঁকা। এরপরে 31 তারিখে বলা আছে যে অফিস সাপ্লাইসে মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। তো 10,000 টাকা অফিস সাপ্লাইসে মূল্য পরিশোধ করলে কি ওই যে পাওনাদার যে তৈরি হয়েছিল, পাওনাদার কমে গেছে 10,000 টাকা, আর নগদ টাকা 10,000 টাকা কমে গেছে। ওকে, তো আমরা দুটো মাইনাস করে দিলাম। এখন আমাদের এগুলো যোগ করতে হবে। কি কি যোগ করতে হবে? 15,75,000, এবার এই যে মাইনাস আছে 12,000। তো ক্যালকুলেটারে আমরা ওইভাবে উঠাবো, যেটা প্লাস আছে সেটা প্লাস দিয়ে উঠাবো, আর যেটা মাইনাস আছে সেটা মাইনাস দিয়ে উঠাবো। তো করলে প্লাস মাইনাস করলে লাস্টের রেজাল্ট আসছে 15,36,000 টাকা। এটা কম বেশি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমি ব্যস্ততা নিয়ে যোগ করছি, ক্যালকুলেশন করছি।
এরপর ব্যাংক জমায় 7,20,000 টাকা, এটা -40,000 টাকা, আর 1,75,000 টাকা যোগ করলে বিয়োগ করলে 8,55,000 টাকা হয়। অফিস সরঞ্জাম 17,000 টাকায়। দেনাদার কিন্তু জিরো হয়ে গেল, 1,75,000 থেকে 1,75,000 মাইনাস হয়ে গেল, এটা জিরো হয়ে গেছে। পাওনাদার 17,000 থেকে 10,000 মাইনাস করলে 7,000 হয়, আর এটা প্লাস মাইনাস করলে 24,01,000 টাকা হয়। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো এই যে সম্পদের যে 4টা ঘর পাইলাম না, এখানে ইন টোটাল 4টা, এই 4টা ঘর যোগ করব, যোগ করলে কত হয়? 24,08,000 টাকা। ওকে, 24,08,000 টাকা আমাদের সম্পদ হয়ে গেল। তো দায়ের এখানে দায় প্লাস মালিকানা সত্ত্বে কয়টা ঘর রয়েছে? 3টা ঘর রয়েছে। তো 3টা ঘরের অ্যামাউন্ট যোগ করব, কত হবে? 24,08,000 টাকা হবে। তাইলে দুই পাশে কিন্তু মিলে গেছে। আমরা জানি মোট সম্পদ সমান মোট দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাই না? তো এটা কিন্তু মিলে গেছে। তো এইটাই ছিল 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা রাখি তোমরা এই প্রশ্নটা অ্যান্সার পেয়ে গেছো, এবং এই প্রশ্ন সম্পর্কে যত প্রশ্ন ছিল সেই প্রশ্নেরও কিন্তু উত্তর পেয়ে গেছো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।